জীবনের নানা রং নানা দিক, আমরা খুঁজি সেই রং আর রাঙাতে চাই সব কিছু। ডিবিসি নিউজের আয়োজন চতুরঙ্গ সাজানো হয়েছে সংস্কৃতি অঙ্গনের গুণীজনদের জীবনের রঙিন গল্প নিয়ে। সপ্তাহের এই দিনটিতে আমরা হাজির হই এমন মানুষদের সাথে নিয়ে যাদের বর্ণাঢ্য জীবনের নানা দিক আমাদের উজ্জীবিত করে করে আনন্দিত, উল্লসিত। সবাইকে স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের আজকের আয়োজনে। সাথে আছি সৌরভ আপ্পা। এই যে বিকেল হয়ে গেছে তো একদম, উঠো উঠো উঠো, মা কিন্তু ডাকছে। This is the way to aha aha, that's the way to oh oh. This is the way to aha aha, that's the way to oh oh. Megla is my name, cricket is my game, pink is my color. I like to go to pink town. আজকে আমি তোমার সাথে ঘুমাবো। তাই নাকি? আমি ঘুমাবো আজকে। তুই যদি, তাহলে তো খুব মজা হবে। আম্মু তো একা একা ভয় পাচ্ছিলাম দেখি। দাঁত ব্রাশ করেছে? হ্যাঁ করেছে। তাহলে ওরা থাকুক আমার কাছে। থাকবে না? আচ্ছা ঠিক আছে, যাও আম্মুর সাথে ঘুমাও। একদম এত ভয় পাচ্ছিলাম। আর না বললাম যে নিয়ে যাবো আপনি? থাকুক থাকুক। তাড়াতাড়ি আসেন, একদম কারোর জন্য জায়গা রাখা যাবে না। আম্মু ভয় পাচ্ছে, বইটা নিয়ে যায়। আমি তাহলে গেলাম। হ্যাঁ, তাহলে কি রাজার গল্প বলবো না সিন্ড্রেলার গল্প বলবো না, কোনটা বলবো? সিন্ড্রেলা। সত্যি? আপনার তো মুখস্থ হয়ে গেছে, তাই মুখে একটু বলেন না, শুনি তো। আমি আজকে গল্প শুনবো। দেখি না। বাবা এমন একজন যার হাত ধরে হাঁটতে শেখা, পৃথিবীর কঠিন পথে চলতে শেখা। বাবা মানে অসীম স্নেহ, ভালোবাসা ও যত্ন, যার কাছে কোনো আবদারই ফেলনা নয়। বাবা মানে এমন একজন বন্ধু, এক বটবৃক্ষ যার ছায়াতলে শত প্রতিকূলতার মধ্যেও সন্তানেরা জিরাতে পারে পরম নিশ্চিন্তে। আজ বাবা দিবস। পৃথিবীর সকল বাবাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে সাজানো হয়েছে আজকের আয়োজন। আজ চতুরঙ্গে আমাদের সাথে আছেন নাট্য নির্মাতা সতীর্থ রহমান, অভিনয় শিল্পী মেঘলা সুহাসিনী টুপুর এবং রোদেলা সুভাষিনী টাপুর। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। এবং যেহেতু আজকে বাবা দিবস এবং আপনি সতীর্থদা, আপনি আপনার দুই কন্যাকে নিয়ে আমাদের এই আয়োজনে এসেছেন, আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আসলে টাপুর এবং টুপুর দুজনেই এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে, ওরা অভিনয় করছে, আমরা দেখতে পাচ্ছি সবখানেই, এবং বেশ কিছু সিনেমাতেও কাজ করে ফেলছে। বাবা হিসেবে কেমন লাগে সন্তানদের, যেহেতু আপনি নিজে একজন নির্মাতা, সন্তানরা যখন কাজ করছে এবং প্রশংসা কুড়াচ্ছে, কেমন লাগে? প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই ডিবিসি চ্যানেলকে, আমাদেরকে এত সুন্দর একটা আয়োজনে আহ্বান জানাবার জন্যে, এবং এই অবশ্যই এই স্পেশাল দিনটিতে আমাদেরকে ডাকার জন্য। সো কাজ করছে, অনেক বেশি কাজ করছে সেটা তো না, কারণ হচ্ছে ওরা তো আসলে এখানে থাকে না, লেখাপড়া করে দেশের বাইরে। সো ওই দেখা যায় যে বছরের 9 মাসই তাদেরকে থাকতে হয় বাইরে। ওই ছুটি ছাটায় আসলে পরে কোনোভাবে মিলিয়ে হয়তো কাজ করে। সো হয়তো ভাগ্য গুণে হোক বা হয়তো কিছু ভালো যোগ্যতা আছে, সে কারণে হয়তো খুব অল্প সংখ্যক কাজ করেই ক্লিক করে গেছে বা লোকজন অনেক জেনে গেছে, অ্যাওয়ার্ডটা পেয়ে গেছে, এই আর কি। আর এটা তো অবশ্যই আমার জন্য অনেক আনন্দের এবং গর্বের, কারণ আমি মিডিয়াতে আছি 25 থেকে 27 বছর। সো আমাকে এখন ইদানিং মাস 6 ধরে বা হয়তো বছরখানেক ধরে আমাকে এমনভাবেই সম্বোধন করা হয় যে টাপুর টুপুরের বাবা। সো এটা তো বাবা হিসাবে আমার একটা অন্যরকম ভালো লাগার জায়গা। অবশ্যই। সেই সাথে আপনার হাত ধরেই তো ওদের অভিনয়ে আসা, যতদূর জানি। প্রথম নাটকটাই আমার লেখা, হ্যাঁ, খোলস, যেটা আমরা আসলে একটু আগেই দেখছিলাম ওটার কিছু ক্লিপস, এবং দেখেই খুব নস্টালজিক হয়ে গিয়েছিলাম। প্রায় 12-13 বছর আগে চলে গেছে, ওদের বয়স যখন 6, 6.5।
তো যেহেতু আমি একজন পরিচালক, স্বাভাবিকভাবেই থাকে না পরিচালকের এক ধরনের জেদ বা একটা ভালো লাগা বা হোয়াটএভার, এটাই হোক, সব কিছু মিলিয়ে যে আমার মেয়েরা প্রথমে আমার নাটকেই বা আমার ক্যামেরার অ্যাকশনেই তারা পারফরমেন্সটা করবে, সেই কারণে ওরা মানে সবসময় টুইন বেবিদের নিয়ে এক ধরনের অ্যাট্রাকশন ক্রিয়েট হয়। অনেক বিজ্ঞাপনের কাজের অফার আসছে বা অনেক এসেছিলো, কিন্তু আমি দেইনি আর কি। তো ওই ক্রেডিটটা বলেন, ভালো লাগাটা বলেন, সেটা আমার সাথে মানে প্রথমটা আমার সাথেই শুরু হয়েছিল। অবশ্যই। এবার টাপুর আপনার কাছ থেকে জানতে চাই, আপনার মাও খুব বিখ্যাত একজন অভিনেত্রী এই দেশের, বাবা খুব বিখ্যাত পরিচালক, তিনি নির্মাতা। বাবা এবং মা কে বেশি প্রভাব ফেলে আপনার জীবনে? আমি বলবো দুজনই ইকুয়াল অ্যামাউন্টভাবে প্রভাব ফেলে আমার জীবনে। ইটস বিকজ অফ দেম যে আমি আছি আর কি, এখন এখানে বসে আছি এই শোতে। আর আমি ডেফিনেটলি অনেক ইন্সপায়ার্ড হই দুজনের কাছ থেকে, মার কাছ থেকে অভিনয় ক্ষেত্রে, বাবার কাছ থেকে অভিনয় ক্ষেত্রে, এবং দুজনের কাছ থেকে ডিরেকশন ক্ষেত্রে। ওই ডিরেকশন জায়গাটা ব্যাক ক্যামেরা কী হয় সেগুলো বুঝতে পারি আর কি আমার মা বাবার কাছ থেকে। সো আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। ঠিক কবে ইচ্ছে হয়েছিল নাটকে অভিনয় করার বা কাজ করার? এটা অ্যাকচুয়ালি একটা প্যাশন ভেতর থেকে এসেছে। ইটস নট লাইক আমি যে ফার্স্ট নাটক করার পরে যে হ্যাঁ আমি এখন নাটকই করবো, আমার নাটক অনেক ভালো লাগে। আই থিঙ্ক বিকজ আমাদের ব্যাকগ্রাউন্ডে যেহেতু মা বাবা মিডিয়াতে আছেই, সো ইটস লাইক কাইন্ড অফ কেম উইদিন দ্য ব্লাড বলতে পারেন। আই এম নট শিওর, বাট দেন আমার জাস্ট ভালো লাগে অভিনয় করতে। ইটস লাইক আ ট্যালেন্ট আই লাইক টু টেক ইন, আই গেস। বাবার হাত ধরেই তো পথ চলা শুরু, এখন বেশ কিছু বড় বড় কাজ করছেন, পুরস্কার পেয়েছেন, সম্মাননা পাচ্ছেন, জনপ্রিয় হয়ে ওঠা, সব কিছু মিলে বাবার কাছ থেকে কাজের ব্যাপারে পরামর্শ নেন? কারণ অন্য পরিচালকদের সাথেও তো কাজ করেন, অনেকের সাথেই কাজ করেছেন, এই কাজগুলোর সময় বাবা বা মায়ের কাছে পরামর্শ নেন কিনা? হ্যাঁ, অফকোর্স। তাদের জন্য আমি আর কি অনেক সাপোর্ট পাই, অনেক কিছু বুঝতে পারি অনেস্টলি, বিকজ আমি যেহেতু এখানে থাকি না, আর কম্পারেটিভলি আমার বাংলাটা একটু হালকা ডিফিকাল্ট হয় সামটাইমস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, বাট তাদের জন্য আর কি আমি করতে পারি জিনিসটা। মানে ফর এক্সাম্পল দেশান্তরে আমার চরিত্রটা, যখন আমার ফার্স্ট ফিল্মটা, ওইটা চরিত্রটা আমার অনেক ডিফিকাল্ট হয়েছিল প্রথমে ক্যাচ আপ করতে, বাট দেন তাদের জন্য আমি করতে পেরেছি আর কি জিনিসটা, ডায়ালগ ডেলিভারি দিতে পেরেছি। সো দ্যাটস ডেফিনেটলি ওয়ান থিং যারা আমাকে একদম ব্যাকবোন সাপোর্ট হিসাবে আছে আর কি আমার পেছনে। অবশ্যই, বাবারা তো সবসময় সেই ব্যাকবোন সাপোর্টই হয়ে থাকে, বটগাছ হয়ে থাকে সন্তানদের ক্ষেত্রে। এবার টুপুর আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনার তো একই সাথে, দুই বোনেরই একই সাথে অভিনয় এবং বাবার হাত ধরেই পথ চলা, প্রথম অভিনয়ের অভিজ্ঞতা যদি আমাদের জানাতেন। প্রথম বাবার সাথে কাজ করার প্রথম অভিজ্ঞতা? আচ্ছা, এটা আমি যদি ভাবি, আমার একটা কোর মেমোরি আছে। এটা অনেক সময় ইন্টারভিউতে বলা হয়, বাট আমি আবার আজকে বলি। বাবার ফার্স্ট যখন সিনটা আমি করি, তখন হ্যাঁ ফার্স্ট শট যেটা করলাম, সেখানে একটা সিনটা এরকম যায় যে টাপুর চেয়ার থেকে পড়ে যায়, তো টাপুরের মাথা ফেটে গেছে। এখন আমার মা, যে অন্য একটা ক্যারেক্টার করছে, আমার মা ক্যারেক্টার করেনি, সে এসে বলে টাপু কি হয়েছে, তখন লাইক না আমি বলি, হ্যাঁ আমি মার কাছে যাই, আমি মার কাছে গিয়ে বলি যে মা, হ্যাঁ খালা আর কি, মানে তোমার আসল মা, হ্যাঁ ওর আসল মা, কিন্তু ক্যারেক্টারটা করেছে ওর খালা চরিত্র। তো মার ভাবের কাছে যাই, যে বলি যে খালামা দেখো টাপুরের চেয়ার থেকে পড়ে গেছে। তখন সে কাপড় শুকাচ্ছিল, তো সে কাপড় জাস্ট নিয়ে হাতে নিয়ে চলে গেল রুমে। তো আমি এটা দেখে আমার মনে হলো যে না, অ্যাক্টিংটা কেমন জানি লাগছে, ভালো লাগছে। তো আমি বাবার কাছে যাই, আমি বলি যে বাবা, মনে হয় না যে মা যদি তোমার কাপড়গুলো ফেলে দেয় তাহলে অ্যাক্টিংটা একটু বেশি ভালো হবে? তো বাবা বলে আচ্ছা ঠিক বলেছো, তো দেখি আমরা ওভাবে একবার যাই, ওভাবে একবার করি। তো ঠিকই আমার কথা একদম শুনে সে আবার সিনটা রিটেক করলো। ঠিকই এবার বললে একদম মা একদম কাপড় টাপড় ফেলে, তারপর বাবা বলে ইউ আর রাইট, ঠিকই আসলে সিনটা ভালো লাগছে। তো ওটা ইজ ওয়ান কোর মেমোরি আমার মনে আছে যে তখন করেছেন। আদার দেন দ্যাট আমার মনে আছে যে অনেক এনজয় ভাবে, আমি একটু ট্যাটন ছিলাম তখন, সো অনেক একটু উইটি, বেশি কথা বলতাম। সো ওরকম একটা মেমোরি আছে আমার, যতক্ষণ মনে রাখতে পারি আমি। আচ্ছা, মানে একদম ছোটবেলা থেকেই নির্দেশনার দিকেও আপনার আগ্রহ আছে তাহলে? নির্দেশনায় কি আসার কোনো পরিকল্পনা আছে কিনা? যেহেতু বাবা নির্দেশক, মা অভিনেত্রী, অবশ্যই অভিনয় করছেন, নির্দেশনা বা নির্মাণের দিকে আসার কোনো আগ্রহ আছে কিনা?
সেটা ওর থেকে সেটা আমার ওর থেকে বেশি। টাপুরের আসলে হ্যাঁ ওর আমার একটু অবশ্য ডিরেকশন, গ্রাফিক্সের কাজ, ওইসবের দিকে একটু এখন থেকেই একটু একটু আগ্রহ ইন্টারেস্ট এবং- আছে হ্যাঁ আচ্ছা, কোনো কি পরিকল্পনা আছে মাথায় যে কোনো কাজ করতে? মানে ওই ভিএফএক্স এডিটিং টাইপের জিনিস কাজ করতে অবশ্যই, কাজ কিন্তু করতে সেটা মানে definitely। প্রপার এডুকেশন নিয়ে, Education ওই নিয়ে, হ্যাঁ। সাবজেক্টে এডুকেশন নিয়ে, মানে লাইক হয়তো ফিল্ম নিয়ে পড়াশোনা করা, সেটা এডিটিং নিয়ে হতে পারে বা অন্য কোনো কিছু, বাট ওই রিলেটেড লেখাপড়া করেই যাওয়াটা, মানে ওদেরও যেমন ইচ্ছে আমাদেরও তেমন ইচ্ছে, যে মানে করতে করতেই যেটা হয় আর কি। আমি যেমন মানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে, তখন সেই সময় 94-95 কোনো ইনস্টিটিউট ছিল না, সো আমরা গুরুমুখী বিদ্যা আর কি, গুরুর কাছ থেকে শিখে করছে। সো ওই জিনিসটা যাতে না হয়, প্রপারলি একেবারে এডুকেশন নিয়ে যে সাবজেক্টে ওইভাবে করেই মিডিয়াতে কাজ করার এক ধরনের ইচ্ছা আছে দুজনেরই। অবশ্যই আপনি যেহেতু সাথে আছেন এবং পথপ্রদর্শক হিসেবে বাবা আছে, অবশ্যই ওরা এই পথে এগিয়ে যাবে নিঃসন্দেহে। এবং সাথে আমরা জানতে চাচ্ছি, দুজন যেহেতু টুইন্স এবং দুজনকে দেখতেও একই রকম, ওরা পোশাকও পরে একই রকম, এবং এই নিয়ে কোনো বিড়ম্বনা হয় কিনা, মানে কোথাও এ ধরনের কোনো বিড়ম্বনার ঘটনা আছে? হ্যাঁ, এটা তো মানে এমনিতে তো মানে বাইরের তো সবাইকেই চিন্তা একটু সময় লাগে, আমাদের তেমন লাগে না, কিন্তু অনেক সময় যেটা হয় যে ওরা রিলস টিলস বানায় বা ওইসবের এর মধ্যে করে, যখন ইন্ডিভিজুয়াল করে তখন অসুবিধা হয় না, কিন্তু যখন দুজন মিলে করে তখন একটু কনফিউজ হয়ে যায় যে কোন শটটায় টাপুর কোন শটটায় টুপুর। সো এরকম মানে সেভারাল টাইমস মিস্টেক হয়েছে, পরে হয়তো ওরা পাঠিয়েছে ইয়েতে, তো আমি জিজ্ঞেস করেছি 6 নম্বর শটটা কে, তুমি নাকি টুপুর? হ্যাঁ, সো এরকম ভুল বোঝাবুঝির জায়গাটা হয় এখনও। না, বুঝতে পারছি, স্বাভাবিক, সেটা হওয়া খুবই স্বাভাবিক। এবং টাপুর, আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা আছে, যেহেতু আপনারা পড়াশোনাও করেন দেশের বাইরে, সম্ভবত দার্জিলিংয়ে বা কালিম্পংয়ে আপনারা পড়াশোনা করছেন, দুজনেই আছেন, স্কুলে কি কোনো ধরনের অভিজ্ঞতা হয় কিনা এরকম দুজনকে নিয়ে? স্কুলে এভরি সেকেন্ড বলতে পারেন, মানে আমরা এখন স্কুলে পড়ছি, আই থিঙ্ক আমাদের 9th ইয়ার এখন। বিলিভ মি, আমাদের প্রিন্সিপাল, আমাদের হেডমাস্টার আমাদেরকে এখনও ডিফারেন্সিয়েট করতে পারে না। 9 বছর দে আর লাইক টাপুর টুপুর, আচ্ছা তুমি টাপুর এখানে নাকি টুপুর আমি বলতে পারি না, তোমার টাপুর টুপুর ডাকলে তোমার দুজনে একজন আসলেই হবে আর কি। সো ইটস অলওয়েজ, উই অলওয়েজ হ্যাভ টু ফেস দ্যাট। আচ্ছা, দুজনের মধ্যে দুষ্টু কে বেশি? এটা আচ্ছা আচ্ছা, তাহলে টুপুরের কোনো দুষ্টুমির কারণে কি শাস্তি পেতে হয়েছে কখনো, বা ধমক খেতে হয়েছে, এমন হয়েছে কখনো? মার কাছ থেকে সামটাইমস খেতে হয়েছে, হ্যাঁ ডেফিনেটলি। বাট অবশ্য মা অনেক সময় বলে যে তোমার দুইজনই ভুলটা করেছো, জাস্ট টু নট মেক আস ফিল ব্যাড আর কি। বাট ম্যাক্সিমাম টাইম ওর জন্যই হয়, বিকজ ও একটু উইকেট সাইডে আর কি আমার দুজনের মধ্যে থেকে। আচ্ছা, দুজনের মধ্যে আসলে মাকে টাপুর তো বলেছেই যে বাবা মা দুজনকেই সমানভাবে তার মধ্যে প্রভাব আছে, টান কার জন্য বেশি, বাবার জন্য না মার জন্য? আমার দুজনের জন্য। ডিপ্লোম্যাটিক অ্যান্সার। আর টুপুর? আমার দুজনই। আমি এটা এটা ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন ডিফিকাল্ট, মানে ডিফিকাল্ট, এটা একেবারেই ডিফিকাল্ট কোয়েশ্চেন না, এটা একদম সোজা প্রশ্ন এবং খুবই তার চাইতে সোজা আনসার। ইট শুড বি ফর মাদার। হ্যাঁ, এই ব্যাপারে কোনো মানে আমি আমার ক্ষেত্রে বলি বা সবার ক্ষেত্রেই বলি, মানে এইরকম একজন মানে একজন খুব বিদুষী একজন জ্ঞানী লোকের কাছে একজন জিজ্ঞেস করতে এসেছিল যে আমি কাকে বেশি ভালোবাসবো, আমার মাকে নাকি আমার বাবাকে? তো উনি বললেন যে তোমার মাকে। তারপর তোমার মাকে, তারপর তোমার মাকে, তারপর তোমার বাবাকে। সো মা তো আসলে সন্তান তো মায়ের একটা অংশ, সো মায়ের সাথে আসলে কম্পেয়ার করে না। আমার ধারণা হয়তো 9 বা 10 নাম্বার পজিশনে হয়তো আছে। হ্যাঁ, আপনার তো মা আছে, সমস্যা নাই, অসুবিধা নাই। না, অবশ্যই মার জায়গা তো মাই, কিন্তু তারপরেও বাবার জায়গাও সেটাও নেহাত কম নয়, এবং সেটিও অবশ্যই অনবদ্য এবং চিরকালীন। আর এবার জানতে চাচ্ছিলাম সতীদাদা আপনার কাছেই যে দুজনকে নিয়ে আপনার স্বপ্নটা কি, তাদের কোথায় দেখতে চান এই দুই কন্যাকে আপনার? এখন আমি যেহেতু মিডিয়ায় আছি, বা ওরাও আগ্রহ প্রকাশ করছে বা আছে, সো সেখানে ওরা থাকুক, কিন্তু আমার এই মানে সময় হিসাবে অনেক বড় ক্যারিয়ার, কিন্তু সেই হিসাবে যদি বলি অ্যাচিভমেন্ট হয়তো অনেক কম। সো যা আমার
শুরুর সময় স্টার্টিংয়ের সময় যেরকম স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নগুলো ডেফিনেটলি ওদের মাধ্যমে সেটা পূরণ হোক, সেটা ন্যাশনাল লেভেলে হোক কি ইন্টারন্যাশনাল লেভেলে হোক। মানে এখন যেমন দুটা ও 4টা অ্যাওয়ার্ড বা ওর 2টা অ্যাওয়ার্ডের কারণে টাপুর টুপুর এর বাবা হিসাবে পরিচিত হই, তখন যেন আরও বড় হিসেবে রোদেলা টাপুর, মেঘলা টুপুরের বাবা আরও বড় জায়গায় যেন। অবশ্যই আমাদেরও প্রার্থনা আপনার সেই মনোকামনা পূর্ণ হোক। কিন্তু এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। আজ চতুরঙ্গে আমাদের সঙ্গে আছেন নাট্য নির্মাতা সতীর্থ রহমান, অভিনয় শিল্পী মেঘনা সুহাসিনী টুপুর এবং অভিনয় শিল্পী রোদেলা সুভাষিনী টাপুর। চতুরঙ্গের আড্ডায় আবার আপনাদের স্বাগত জানাচ্ছি দুজনকেই, এবং বিরতির আগে নানা বিষয়ে কথা বলছিলাম। এবার টাপুর, আপনার কাছ থেকেই জানতে চাচ্ছি, যেহেতু দেশের বাইরে পড়াশোনা করছেন এবং এমন একটা জায়গায় পড়াশোনা করছেন, দার্জিলিং খুব দারুণ একটা প্রাকৃতিক পরিবেশ, কেমন লাগছে সেখানে পড়াশোনা করতে? খুবই ভালো লাগে আমার পড়াশোনা করতে। ওখানকার জায়গাটা মানে ওয়েদার বলতে পারেন, মানুষ বলতে পারেন, ইটস ওয়ান্ডারফুল আসলে। ওখানে গেলে আমার একটা পিস অফ মাইন্ড কাজ করে অনেক। মানে এখন যেহেতু এখানে বাংলাদেশের ওয়েদারটা যেই গরম, আর ওখানে ওয়েদারটা ইটস লাইক টোটালি ডিফারেন্ট। আর আমার এমনিতে ওখানে আমার ফ্রেন্ডসরা আছে অনেক, আমার পড়াশোনাটা হয় ওখানে, সো আই রিয়েলি লাভ দ্যাট প্লেস। ওটা সবসময় আমার হার্টে থাকবে আর কি, যখন আমার স্কুল ছেড়ে দিব আমি আফটার দ্যাট। অবশ্যই। আর টুপুরের ক্ষেত্রে? হ্যাঁ, আমার ক্ষেত্রে সেম। ফার্স্টলি ওখানকার বিগ ফ্যাক্টর ওয়েদারটা তোমার যদি সামার বলি, সামার ওটা এক্স্যাক্টলি সামার না, হালকা দুপুরবেলা একটু গরম হবে, বাট রাত্রে আবার একটু চিলি ওখানে। হ্যাঁ, ঘাম ছাড়া সামার, এক্স্যাক্টলি। ওখানে আবার হ্যাঁ, যে টাপু বলছে ফ্রেন্ডস আছে আমাদের অনেক, মানুষ ক্ষেত্রে ওরা অনেক ভালো, অনেক কাইন্ড হার্টেড, ভেরি লাভিং পিপল। আর জায়গাটা ভিউটাই অনেক সুন্দর। ওখান থেকে আমরা স্কুল থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তো দ্যাটস আ ভেরি বিউটিফুল প্লেস। ওখানে ডেফিনেটলি হ্যাঁ, যেটা বলেছে, হার্টটা অলওয়েজ উইল বি দেয়ার। অবশ্যই হার্ট যদিও থাকে, কিন্তু যখন ওখানে থাকেন বাবা মাকে তো মিস করেন? ডেফিনেটলি, হ্যাঁ, অফ কোর্স। বাবা মাকে, বাংলাদেশকে, কাজ সবকিছু অনেক মিস করে। ওখানে কি কোনো কাজ করেন না? রিলস, আপনারা তো অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলস করেন, অনেক কিছু বানান, এখনকার অনেক কিছু তৈরি করেন, এই ধরনের কাজগুলো তো ওখান থেকেও করেন নিশ্চয়ই? হ্যাঁ, সামটাইমস। আমরা যেহেতু মানে আমাদের রেস্ট্রিকশনস আছে অনেক স্কুল কম্পাউন্ডে, আমরা আমাদের ফোনটা মাত্র উইকেন্ডসেই পাই, সেটা হচ্ছে শনি আর রবিবার দিন ফর ফিউ আওয়ার্স। তখনই আর কি আমরা ফোনটা চালাতে পারি, আর সামটাইমস ফ্রেন্ডসদের সাথে বা দুজন মিলে আমরা ভিডিও বানাই আর কি। অবশ্যই। আর যদি সুযোগ হয় কাজ করার সেখানে, যে দার্জিলিংয়ের পরিবেশে, কি নিয়ে কাজ করতে চান, কি টপিক নিয়ে? দার্জিলিংয়ে আই থিঙ্ক ওখানে নেচার বা বোটানি নিয়ে কাজ করাটা অনেক ইন্টারেস্টিং হবে, বিকজ ওখানকার স্পিসিস নেচার ক্ষেত্রে আই গেস ইটস ভেরি ডিফারেন্ট, আর ভেরিয়েশনস অনেক। দ্যাট উড বি ইন্টারেস্টিং টু স্টাডি আই থিঙ্ক। অবশ্যই, শুভকামনা আপনার জন্য। এবং সেই সাথে জানতে চাচ্ছি, আপনারা দুজনই তো, দুই বোনই একটা সিনেমায় কাজ করেছেন, এবং মায়া সম্ভবত, যেখানে যমজ চরিত্রেই আপনারা অভিনয় করেছেন, এইটার অভিজ্ঞতা দুজনের কাছ থেকেই জানতে চাচ্ছিলাম। এটা ভেরি কী বলবো, এটা আসলে অনেক ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার যেটা আমরা প্লে করেছি। ফার্স্টলি কারণ ইট রিয়েলি গিভস আ গুড ফিডব্যাক ফ্রম দ্য অডিয়েন্স, কারণ অডিয়েন্সটা প্রথমেই জানতো না যে এটাকে আসলে টুইন করেছে নাকি একজনই করেছে। দ্যাটস দ্য বিগেস্ট ফ্যাক্টর যেটা আমরা পেয়েছি। সেকেন্ডলি ওখানকার প্রোডাকশন ওয়াজ ভেরি নাইস। আমরা কাজটা এমনভাবে করেছি যে আমরা প্রত্যেক দিনই অনেক এনজয় করেছি, কাজটা করে আমাদের অনেক মজা লেগেছে। বলবো এই যে ক্যারেক্টার্সের সাথে দিব্য সৌম্য, দে আর ভেরি নাইস, তাদের সাথে কাজ করে আমাদের সিরিয়াসলি অনেক ভালো লেগেছে। ডাইরেক্টর, তার সাথেও অনেক ভালো লেগেছে। তোমার কিছু বলা আছে? Obviously the same thing. Directors, cast, people, অনেক মজার। বেসিক্যালি আমার স্টোরি লাইনটা অনেক ভালো লেগেছে। ইটস লাইক আ হরর ইলিউশন, যেহেতু মায়া। সো ওই ক্ষেত্রে আই থিঙ্ক অডিয়েন্সদের ব্রেনে হালকা ট্রিক করে ওই দিক থেকে, আবার টুইন্স ক্ষেত্রে থেকে, যেটা আমরা লাইক 2 sets অফ টুইন্স পেয়েছি এই ফিল্মটাতে। সো আই থিঙ্ক ইটস ভেরি ইন্টারেস্টিং, আর মানুষের দেখা উচিত অ্যাকচুয়ালি। অবশ্যই, আমরাও আহ্বান জানাচ্ছি সবাইকে কাজগুলো দেখার জন্য। এবং সেই সাথে সচেতনতা আপনার কাছ থেকে এবার জানতে চাচ্ছিলাম, যেহেতু দুই কন্যা সাথে আছে, কিছুদিন হয়তো সময় কাটাচ্ছেন একসাথে, নতুন কোনো কাজের পরিকল্পনা আছে কিনা? ভেরি রিসেন্ট নেই, কারণ প্রথমেই যেটা বললাম যে ওদের আসলে ছুটির সাথে অ্যাডজাস্ট করে কাজ করতে হয়। আমি এখন একটা স্ক্রিপ্টিং করছি ওদের, মানে টুইন্সদের নিয়েই একটা ওয়েব সিরিজের।
ওইটা যদি মানে প্ল্যান আছে এই ডিসেম্বরের দিকে শ্যুটে যাওয়ার, কিন্তু আবার ওদের বোর্ড ফাইনাল মানে 12th ফাইনাল হচ্ছে ফেব্রুয়ারিতে, সেটাও একটা চাপ। কারণ ওখানে মানে স্বাভাবিকভাবে যেটা হয় ফাইনালের আগে পড়াশোনার চাপ, আলটিমেটলি করতে পারবো কি না সেই ধরনের একটা ডিলাইমাতে আছি আর কি। আর সেই সাথে নতুন কোনো প্রজেক্টে কাজ করছেন কিনা, বা এই মুহূর্তে কোনো কাজ চলছে কিনা অন্য কোনো প্রজেক্টের? এই মুহূর্তে না, এই মুহূর্তে কাজ চলছে না, এমনি কথাবার্তা চলছে ডিরেক্টরিয়াল জায়গা থেকে। আর মাঝে মাস ছয়েক হয় আমার আমি কিন্তু বেসিক্যালি কিন্তু আমি অ্যাক্টর ছিলাম। আমি কিন্তু মানে সেই 88 থেকে থিয়েটারে করা বা 77 থেকে রেডিও করা, পারফর্মার, টেলিভিশনে ইন্ডাস্ট্রির আর্টিস্ট। লাস্ট 6 মাস আগের থেকে হঠাৎ করে মনে হলো যে আবার একটু চেহারাটা দেখাবার ইচ্ছে হলো আর কি টেলিভিশনে। সো সেই হিসেবে এখন 2-3টে সিরিয়ালে অ্যাক্টিং করছি, আর পাশাপাশি ডিরেক্টরিয়াল জায়গাগুলোও তৈরি হচ্ছি বা করছি। দেখছি, দেখা যাক এখন কি হয়। অবশ্যই, এবং আমরা চাই আপনি নিয়মিত কাজ করতে থাকুন, অভিনয় নির্দেশনা দুটিতেই সমান তালে কাজ করে যান। শুভকামনা আপনার জন্য। এবার টাপুর, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, বিভিন্ন সময় আপনারা তো রিলস বানান, যখন এখন তো দেশে আছেন, ফেসবুক রিলস বা এই ধরনের কাজগুলো কি চলছে কিনা সাথে? যেহেতু বাবার একটা নতুন কাজের পরিকল্পনা শুনছি আমরা, যেটা হতেও পারে বা হওয়ার সম্ভাবনা আছে, নিজেরা কি করছেন? আমরা নিজেরা এখন যেহেতু খুবই শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য আমরা দেশে এসেছি, সো উই ট্রাই টু স্পেন্ড ইট ডুইং থিংস দ্যাট উই লাইক, মানে সেটা হচ্ছে রিলস বানানো, পেন্টিং করা। আমরা সুইমিংয়েও যাবো কয়েকদিনের মধ্যে। তারপর টুপুরও একটা ঈদের কাজ করলো, সো দ্যাট ওয়াজ দেয়ার। আর এই যে এখন আবার এখানে আসা হলো, সো দিস আর লাইক আমরা আমাদেরকে ইনভলভ। ঈদের জন্য নাটক করেছে ওরা দুজন মিলে, আবার বাংলাদেশ টেলিভিশনের একটা রান্নার প্রোগ্রাম করেছে। হ্যাঁ, তো 10 তারিখে ওরা ল্যান্ড করে 10 তারিখ থেকে অনওয়ার্ড আজকে পর্যন্ত কাজ করে যাচ্ছে, চলছে আর কি। এন্ড উই লাইক দ্যাট অনেস্টলি, মানে আমি একটু অনেক ফাস্ট বোর্ড হয়ে যায়, ভালো লাগে না। সো উই লাইক ওয়ার্কিং অল দ্য টাইম। সামহাউ দি আদার সবসময় ইনভলভ থাকাটা অনেক আমাদের ভালো লাগে আর কি। অবশ্যই, কাজেই তো আনন্দ, কাজই জীবন। অবশ্যই। সেই সাথে টুপুর, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে ঈদের যে নতুন কাজটি করেছেন এ ব্যাপারে আমাদের কিছু জানাবেন কিনা? এই ব্যাপারে কি বলবো, রাশ ছিল একটু। আই থিঙ্ক আই উড সে যতখানি করেছি, আই হোপ অডিয়েন্সরা স্যাটিসফাইড হয়। বাট আই এম শিওর টাইম পেলে আমি ডেফিনেটলি রোলটা আরও ভালোভাবে প্লে করতে পারতাম, কারণ আমার স্ক্রিপ্টেরও টাইম, আমি মনে আছে সকালবেলা এসে আমি জাস্ট 7টার সময় এসে 1 ঘন্টা রেস্ট নিয়ে চলে গেলাম। মানে ওয়েল, যদি আমি জানি না নাম বলাটা ঠিক হবে কিনা ডিরেক্টর, এটা যে ওয়েল রেপুটেড, উনি একজন এক নামে সারা বাংলাদেশ তাকে চেনে, এরকম একজন হেল্পড মি, আমাকে অনেক গাইড করেছে। বছরে 2টা কাজ করে, হ্যাঁ, খুবই প্রমিনেন্ট। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো লেগেছে আমার। যাদের সাথে করেছি আমি ডাইরেক্টর হিসাবেও, ইট ওয়াজ ভেরি নাইস। নিজের ক্যারেক্টারটা সম্পর্কে যদি একটু জানাতেন। ক্যারেক্টার আমি বলবো প্রথম দিকে অনেক সুইট থাকে, অনেক ইনোসেন্ট, ভেরি লাভিং। লাস্টের দিকে অনেক, she has a total different change of looks, of very wicked, very witty, very attitude. তো হ্যাঁ, ক্যারেক্টারটা ওরকমই আমি ডিসক্রাইব করব। আচ্ছা, একই সাথে যে একই চরিত্রের মধ্যে দুটো রূপ নিয়ে আসা, এটার তো একটা চ্যালেঞ্জিং বিষয় নিশ্চয়ই ছিল, এটা ওভারকাম করলেন কিভাবে? হ্যাঁ, এটা অল থ্যাঙ্কস টু দ্য ডাইরেক্টর। আসলে এটা তোমার লুকস ভাবেও যেভাবে আমি চেঞ্জ করেছি নিজেকে, ডায়লগের ডেলিভারিটাও নিজে চেঞ্জ করেছি, তো ওভাবেই আমি ক্যারেক্টারটা আমার সেলফে আনতে পেরেছি আর কি। হ্যাঁ, ওভাবে। কবে নাগাদ আসতে পারে এটা? এটা ঈদের দিন। আচ্ছা, অপেক্ষায় থাকলাম আমরা এটি দেখার জন্য। আবার একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন ডিবিসি নিউজের। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আজ চতুরঙ্গে। আজ আমাদের সাথে আছেন নাট্য নির্মাতা সতীর্থ রহমান, অভিনয় শিল্পী রোদেলা সুহাসিনী টাপুর এবং মেঘলা সুহাসিনী টুপুর। দুজনকে এবং তিনজনকেই আসলে আজকের আয়োজনে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং আবারও আমন্ত্রণ জানাচ্ছি। বিরতির আগে নানান রকম কথা বলছিলাম, নানান কিছু নিয়ে। আর সতীর্থতা, যেহেতু আপনার দুই কন্যায় প্রচণ্ড সৃষ্টিশীল এবং তারা ছবি আঁকে, অভিনয় করে, নির্মাণের প্রস্তুতি নিচ্ছে, গ্রাফিক্স শিখছে, অ্যানিমেশন নিয়ে কাজ করছে, এবং দুজন গানও করে, আমি যতদূর জানি দুজন গানও করে, এবং স্কুলের সম্ভবত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া হয়। ইন্টার কটেজ কম্পিটিশন হয় প্রতি বছর, হ্যাঁ, সেখানে পার্ট টেক করি। দুজন একই কটেজে আছে, ও আবার ওটার লিড
Conduction করে। কন্ট্যাক্ট করে। আচ্ছা আচ্ছা, মানে কটেজের যে মিউজিক্যাল টিম সেটা লিড কন্ট্যাক্ট করতে হয়। আচ্ছা, আর এই বিষয়ে কোনো মজার অভিজ্ঞতা আছে কিনা? আমি মজা বলবো মানে ইটস ভেরি হেক্টিক আসলে। আমাদের কলেজে অলমোস্ট অ্যারাউন্ড 25 to 30 মেয়েরা থাকে আর কি। তো তাদের সবাইকে মিলে এক একটা পার্ট বুঝানো, শিখানো, ইটস ভেরি চ্যালেঞ্জিং। কোয়ার টাইপ অফ সং আমরা সবসময় গান গাই আর কি এভরি ইয়ার, অ্যান্ড ইটস ভেরি চ্যালেঞ্জিং তাদেরকে শেখানো, বাট আই উড সে ইটস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ফান, বিকজ অনেকজন গান গাইতে পারে না, তাদের গলাটা শুনে অনেক ফানি একটা ইমপ্রেশন আসে, সবাই যখন শিখে যায় গানটা তখন That's when it sounds amazing. সেটা হচ্ছে মানে আমার দু একবার লাইভ প্রোগ্রামটা দেখার হয়েছে। সুযোগ হয়েছে, তো দ্যাট অ্যামেজিং, খুবই ভালো, খুবই ভালো। অবশ্যই। আর একটা গান শুনে ফেলতে পারি কিনা তাহলে? ওকে, শুনেই ফেলি একটা গান নাকি? হ্যাঁ আমাদের সবার, আমাদের ফুল ফ্যামিলির খুব পছন্দের একটা গান, ফুল। অবশ্যই। দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিণী গাহিয়া সজো চোখে, গাহিয়া সজো চোখে, বেলা শেষে রাগিনী দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর। মিনতি মোরাখি, কে তুমি ঝড়েরও পাখি, কি দিয়ে জুড়াই ব্যথা কেমনে, কোথায় রাখি, কোন প্রিয় নামে ডাকি, বলো 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 কোন প্রিয় নামে ডাকি, মান ভাঙাবো রাগিনী দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর। অসাধারণ অসাধারণ, অনেক ধন্যবাদ দুজনকেই, অনেক ধন্যবাদ। এবং এই যে আপনারা যে এখানে পড়াশোনা করছেন, এটা তো একটা ইংলিশ মিডিয়াম স্কুল, তাই না? তারপরেও নিজের সংস্কৃতি, যে দেশের গান এবং আমাদের যে বাংলা গান, এই নিয়ে চর্চা চালিয়ে যাচ্ছেন, এই জন্য অনেক ধন্যবাদ। এই চর্চা অব্যাহত থাকুক। সেই সাথে যেটা আমরা শুনছিলাম যে স্কুলের কটেজ টিমের কাজ করা হচ্ছে, গানের কাজ করা হচ্ছে, এখানে কি বাংলা গানের চর্চাও করেন আপনারা? না, খুব বেশি করা হয় না, ওটা তো পুরাই ইংলিশ ভার্সন, বাংলা ইংলিশ হয় না, কিন্তু যেমন ধরুন রবীন্দ্র জন্ম জয়ন্তী ওখানে আবার পালন হয়। নাচটা করা হয় সেখানে ওখানে। আবার প্রতিটা ইয়েতেই তারা নাচ। রবীন্দ্রসঙ্গীতের উপর নাচ করে, পারফরমেন্স। এটা স্কুলে হয়, অনেক সময় ফুল ডিস্ট্রিক্ট মিলিয়ে একটা প্রোগ্রাম অর্গানাইজ করে, সেখানে তারা পারফরমেন্স করে। সো বাংলার চর্চাটা ওখানেও আছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল পড়েছে, সো এখানেও ওইভাবে হয়। অবশ্যই আছে। চর্চাটা আছে। টাপুর, আপনার নাচ করতে, ছবি আঁকতে, অভিনয় করতে, আবার যেহেতু নির্দেশনারও পরিকল্পনা আছে, আসলে কোন বা গাইতে সবচেয়ে ভালো আনন্দ পান কিসে? সবচেয়ে ইট ডিপেন্ডস অন মাই মুড অ্যাকচুয়ালি। আমি সবগুলোই আমার ভালো লাগে অনেক করতে। যেমন বাংলাদেশে আসলে আমার অনেক অভিনয় করতে ইচ্ছা করে, বা এই সব জিনিসগুলো দেখতে অনেক বেশি ওখানে মনটা যায় আর কি। বাট আবার কটেজে আমার সুইমিং করতে অনেক ভালো লাগে কলেজ ফ্রেন্ডসদের সাথে, বা পড়াশোনা, পেইন্টিং করা, ওসব করতে ভালো লাগে। সো হ্যাঁ, খেলা। সো ইট ডিপেন্ডস আর কি টোটালি আমি কোথায় আছি, কীরকম মুডে আছি, বাট আই লাভ অল অফ দেম। টুপুরের ক্ষেত্রে?
পার্টলি ও যেটা বলছে সেটা ঠিক। আমি এখানে থাকলে মাই ফেভারিট ইজ অলওয়েজ অ্যাক্টিং। স্ক্রিনের সামনে থাকা, কাজ করা অন্যদের সাথে, ওটা অনেক ভালো লাগে। ওখানে থাকলে অবশ্য আই লাভ সুইমিং। আমার অনেক জিতা সার্টিফিকেটও আছে, বাট দেন আদার দেন দ্যাট আমার সুইমিং আর স্পোর্টস ইন পার্টিকুলার অনেক খেলতে আমার অনেক ভালো লাগে ওখানে থাকলে। আচ্ছা, খেলায় দুজনের মধ্যে এগিয়ে আছে কে? আচ্ছা, দুষ্টুমিতে এবং খেলায় খেলাতে এগিয়ে আছে। প্রদীপ্তদা, এই যে দুই মেয়ে আপনার এবং দুজনেই খুবই গুণী মানুষ এবং দুজনেই খুবই সৃষ্টিশীল এবং দারুণ কাজ করেও যাচ্ছে, এই যে দুজনের যে মিথস্ক্রিয়া এবং তার সাথে ওরা যখন বাইরে থাকে, দেশের বাইরে থাকে, তখন কেমন মিস করেন এদের? মিস তো করি অবশ্যই, তবে এখন ওভারঅল অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেছে মানসিকভাবে, এই যে এইটা ভেবে যে তারা একটা বেটার লাইফের দিকে যাচ্ছে, বেটার ওয়েদার, বেটার এনভায়রনমেন্টের মধ্যে আছে। সো যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। সো এরকম ডেফিনেটলি একটু মানে লোনলিনেস তো লাগেই, বাট অ্যাডজাস্টেবল, এটা ভালোই লাগে। অবশ্যই। আর যেহেতু সামনেই ঈদ, ঈদের পরিকল্পনা কি? বেসিক্যালি হচ্ছে মানে ওরা দুজনে কেউই মানে কোরবানিটা খুব একটা ইয়ে করে না, মানে সরি মানে কেউ অন্যভাবে নেবেন না, মানে পছন্দ করে না, কারণ একটু নোংরা টোংরা হয়তো রাস্তাঘাট, আমরা অনেক বেশি সচেতন, তো তো যেভাবে ফেলি সেভাবে ফেলে রেখে দিই, ওইগুলো ব্যাপারগুলো ইয়ে করে। আর ও ছোটোবেলায় একবার একটা গরু জবাই দেখেছিল, তারপর থেকে ও মানে কোরবানি তো দূরের কথা, মাংস খাওয়াই ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমরা কখনো কোনো ব্যাপার প্রেশারাইজ করি না। চলবা তোমার জীবন যেইভাবে তোমার ভালো লাগে, হ্যাঁ, যেইভাবে এনজয় করো, সঠিক পথে থেকে, অনেস্ট থেকে, যেটা ভালো লাগে সেটা করো, কোনো অবশ্যই। আর আমরা হচ্ছে আমি বেসিক্যালি আমরা থাকি উত্তরা, আর আমি পুরান ঢাকা, আমি ঢাকাইয়া, তো আমার নিজের বাসা পুরান ঢাকা। তো প্রতি বছরের ঈদের ট্রেডিশন হচ্ছে ঈদের সেকেন্ড দিন আমরা সব ভাই বোন সবাই মিলে গ্যাদারিং হয় পুরান ঢাকায়, ওখানে এই কোরবানি হবে, সেখানেই আমরা যাব। অবশ্যই সেই আনন্দ অব্যাহত থাকুক। এবং আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, যেহেতু বাবা দিবসের অনুষ্ঠান, দুজনের কাছেই মানে জানতে চাচ্ছি বাবার উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা, যেটা কখনো বলা হয়নি বাবাকে। বাবার উদ্দেশ্যে আমি কি বলবো, আর বাবা ইজ বাবা অবভিয়াসলি, আর আই লাভ হিজ কমেডিক সাইড। সে অনেক ফানি একটা পারসন, হি ক্যান লাইট আপ এনি রুম অ্যাট অ্যান ইনস্ট্যান্ট। আর সে আমাদেরকে সাপোর্ট করে ইন দিস মিডিয়া ইন্ডাস্ট্রিতে, স্কুলে। আর হ্যাপি ফাদার্স ডে আই গেস আমি বলতে পারি। হ্যাঁ, আমিও অনেকটা সেম। আমি একটা জিনিস গ্ল্যাডলি বলতে পারি যে আমার মোস্ট অফ দ্য ফেস স্ট্রাকচার আমি বাবার কাছ থেকে পেয়েছি। হ্যাঁ, আমার বাবার জিন্সটা আমার কাছে এসেছে। আদার দ্যান দ্যাট, বাবা ইজ আ ভেরি লাভিং পারসন, আমার অনেক টেক কেয়ার করে, হি ইজ লাইক মাই বেস্ট ফ্রেন্ড। যখন আমাকে কেউ বুঝে না, হি ইজ অলওয়েজ দেয়ার ফর মি। সো হ্যাঁ, হ্যাপি ফাদার্স ডে। থ্যাংক ইউ। আমি একটু সময় যদি বেশি না চলে যায়, আমি ছোট্ট একটা জিনিস শেয়ার করতে চাই। আমার ছোটোবেলায় তো আমাকে একজন জিজ্ঞেস করেছিল, আমাদের একজন মুরব্বী, যে তুমি কাকে বেশি ভালোবাসো, বাবাকে না মাকে? আমি খুব মানে কনফিডেন্টলি বলেছিলাম মাকে। তো উনি খুব মানে আমাদের খুব কাছের মানুষ, তো উনি খুব অবাক হয়েছিলেন, কোনো মনে হয়েছিল যে আমি বাবাই বলবো, তো বলি নাই। এবং আমার যখন বয়স 16 তখন আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার অনেক পরে গিয়ে আমি টের পেলাম যে আসলেই বাবাকে অনেক ভালোবাসি। সো রেফারেন্সটা কেন টানলাম, আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমামের ক্ষেত্রেই মা অনেক বেশি আপন, কিন্তু বাবা যে অনেক ভালোবাসে, তো বাবাও নিজে এক্সপ্রেস করতে পারে না, বোঝাতে পারে না, বোঝাতে হয়তো চায়ও না। আর বাচ্চারাও একটু পরে গিয়ে বুঝে যে আসলে এই ভদ্রলোকটা কোথায় জানি আছে মনের ভেতরে। মা তো মার কোনো অল্টারনেটিভ নাই, কিন্তু বাবার অনেক পরে গিয়ে মানে এটা আমার রিয়েলাইজেশন থেকে বলেছি, আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকের কাছে অবশ্যই একই রকম হয়, বাবার বিষয়টাই এরকম। এবং আজকের দিনে আসলে পৃথিবীর সব অবশ্যই একটু প্রকাশ করাটা খুব মুশকিল হয় বাবাদের জন্য। পৃথিবীর সব বাবাদের জন্য শ্রদ্ধা। আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা টাপু টুপুরের একটি গান একটি শুনতে চাচ্ছি, তার আগে দর্শকদের কাছে বিদায় নিয়ে আসছি। চতুরঙ্গে এই ছিল আজকের আয়োজন, সঙ্গে থাকুন 24 ঘন্টা ডিবিসি নিউজের। টাপুর এবং টিপ টুপুরের
একটি গান শুনতে শুনতে আজকের আয়োজন শেষ করছি আমরা, প্লিজ। এটা আমার আমার হ্যাঁ, এটা পছন্দের হচ্ছে একটা গান। বাবার অনেক হ্যাঁ, favorite এটা আমি একটু আর 15টা সেকেন্ড সময় দিব, কারণ এটা গানটার ভিতরে অনেক মানে ফিলোসফিক্যাল কথা বলা আছে, যে পজিটিভনেস, নেগেটিভিটি তুমি ছেড়ে দাও, পজিটিভ দিকে আরও, এই ব্যাপারগুলো আমাকে ইন্সপায়ার করে, যে কারণে আমি এই গানগুলো চুজ করেছি এবং ওদেরকে আমি গাইতে বলি যে ফলো দিস থিং, এবং এভরি গুড থিং, গুড ওয়ার্ক তোমার কাছে ব্যাক করবে, তোমাকে এটা পে ব্যাক করবে, দিস ইজ দ্য মেইন থিং। Sometimes I lay under the